নমস্কার। আজ 2024 23শে জানুয়ারি। আজ ভারতবর্ষের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের 127তম জন্মদিবস সারা ভারতবর্ষে পালিত হচ্ছে। ভারতবর্ষে আজ এই দিনটা পরাক্রম দিবস হিসাবে পালিত হয়। সারা দেশ জুড়ে আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনটা পালন করছি। কেন? এই বীর ভারতের অন্যতম বীর স্বাধীনতা সংগ্রামী আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা, একজন দার্শনিক এবং একজন সুবিখ্যাত লেখকও বটে, এবং শত শত কি বলবো লক্ষ লক্ষ ভারতবাসীকে দেশমাতার মুক্তির জন্য আন্দোলনে সামিল করেছিলেন। যে ভারত সন্তান, আমাদের বিশেষ করে বঙ্গ সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোস, তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজকে আমি আপনাদের সামনে নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে একটু দু চার কথা বলছি। নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যাকচুয়ালি ছিলেন শুধুমাত্র ভারতবর্ষের যে অন্যতম স্বাধীনতা সংগ্রামী এবং বীর এবং আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা তাই নয়, তিনি ছিলেন অত্যন্ত দক্ষ সংগঠক, তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র, তিনি ছিলেন অত্যন্ত গুণী মানুষ। তার এই স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা দেশমাতৃকার মুক্তির জন্য যে আন্দোলন, তার সূত্রপাত কিন্তু ঘটে যায় অনেক ছোটোবেলা থেকেই। তিনি স্বামী বিবেকানন্দের দ্বারা বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন। স্বামী বিবেকানন্দের যে চিন্তাভাবনা, স্বামী বিবেকানন্দের যে দর্শন, স্বামী বিবেকানন্দের যে স্পিরিচুয়ালিটি, স্বামীজি বিবেকানন্দের যে ভারত প্রেম, তার দ্বারা তিনি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন। 2020 সালে টাইমস অফ ইন্ডিয়াতে একটি পত্রিকায় লিখছেন যে স্বামী বিবেকানন্দের বই তিনি দেখতে পান। প্রথমে ওনার একজন প্রতিবেশী ছিল, নেতাজি সুভাষচন্দ্র বোসের একজন প্রতিবেশী ছিল, যিনি ওই শহরে, কটক শহরে নতুন এসেছিলেন। তো কোনো কাজের জন্য তিনি দেখা করতে গেছেন ওনার কাছে। দেখা করতে গিয়ে ওনার যে বইয়ের শেলফ ছিল, সেখানে উনি দেখেন যে অনেক বই রয়েছে। তার মধ্যে তিনি বিবেকানন্দের লেখা কয়েকটা বই খুঁজে পেলেন। তারপরে তিনি ওই ভদ্রলোককে বললেন যে আমি আপনার কাছে এই দু একটা বই ধার করতে চাই, আপনি কি দয়া করে আমাকে পড়তে দেবেন? তো ওই ভদ্রলোক সম্মতি জানালো। তারপরে নেতাজি ওই বইগুলি নিয়ে আসলাম। এটা কিন্তু মাত্র 15 বছর বয়সে। কারণ ছোটোবেলা থেকেই আমরা সাধারণত, আমরা যেরকম আমাদের ছোটোবেলাতে আমরা ভূত প্রেত বিভিন্ন রকমের পরীর গল্প শুনতাম ঠাকুমার কাছে, ঠিক তেমনিভাবে তখন বিগত শতকে বা তারও আগে, ঊনবিংশ শতকে এইরকমই একটা ধারা প্রচলিত ছিল। কারণ তখন তো এন্টারটেনমেন্টের জন্য টিভি আসেনি, সিনেমা আসেনি, মোবাইল ফোন আসেনি, কিছুই আসেনি। তখন ঠাকুমা দিদিমার কাছে আমরা গল্প শুনতাম। তো তেমনিভাবে নেতাজি সুভাষচন্দ্র বোসও ছোটোবেলা থেকেই কিন্তু আমাদের বিভিন্ন ভূত প্রেত, বিভিন্ন পরীর গল্প, আজগুবি গল্প, সেগুলি শুনছিলেন। কিন্তু তার মন সায় দিচ্ছিল না, তিনি অন্য কিছু খুঁজছিলেন। তো বিবেকানন্দের বইগুলি যখন তিনি পাওয়ার পরে তিনি বাড়িতে নিয়ে আসলেন এবং বাড়িতে নিয়ে এসেই পড়তে শুরু করে দিলেন। এবং সেই পড়াটা মানে ডে আফটার ডে, উইক আফটার উইক অ্যান্ড মান্থ আফটার মান্থ তিনি পড়তে লাগলেন ওই বইগুলি। পড়ার পরে তার মধ্যে কেমন একটা যেন পরিবর্তন আসলো। তিনি যেন এইটাই খোঁজ করছিলেন। তিনি বলছেন যে আমি আমার প্রধান শিক্ষক আমাকে শিখিয়েছে, অ্যাস্থেটিক সেন্স আমার মধ্যে এনে দিয়েছেন, আমার মধ্যে সোশ্যাল ভ্যালু বা আমার স্পিরিচুয়াল ভ্যালু সিস্টেম, সেইগুলি আমার মধ্যে তিনি ইনফিউজ করেছেন। কিন্তু আমার জন্য যেটা প্রয়োজন ছিল, আমি খুঁজছিলাম একটা আইডিয়ালিজম,
একজন আইডিয়াল পারসন, যিনি আমার আইডিয়াল হবেন এবং যার কাছে আমি সম্পূর্ণরূপে আমার সমস্ত কিছু সমর্পণ করতে পারি। তো তিনি বিবেকানন্দকে পড়ে মনে করলেন যে হি ইজ দ্য রাইট পারসন টু হুম আই ক্যান ডিভোট মাইসেলফ, টু হুম আই ক্যান সারেন্ডার। তিনি পরবর্তীকালে লিখছেন যে স্বামী বিবেকানন্দ ইজ মাই স্পিরিচুয়াল গুরু। তিনি স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ পরমহংসদেবকে বলতেন যে টু অ্যাসপেক্টস অফ কি বলবো, ওয়ান থিং or one person, two aspects have been merged with one person and one thing. তিনি চাইতেন যে ভারতবর্ষকে এই ইংরেজদের স্বাধীনতা, ইংরেজদের কবল থেকে, ইংরেজদের যে শোষণ, যে অত্যাচার, ভারতবর্ষের যে দারিদ্র্য, ভারতবর্ষের যে অশিক্ষা, কুশিক্ষা এবং ভারতবর্ষের যে দৈন্য অবস্থা ছিল তখন, তিনি এর দ্বারা ভীষণভাবে ব্যথিত হয়েছিলেন। সেই জন্য তিনি তো ইংল্যান্ড থেকে ICS পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেও তিনি চাকরি নেননি। সেই ইংরেজদের দেওয়া চাকরিকে তিনি হেলায় হারিয়ে, তিনি বলতে পারি যে তিনি ঠুকরে চলে এসেছেন ভারতবর্ষে দেশবন্ধু চিত্তরঞ্জনের ডাকে, ভারতবর্ষের সেবার জন্য, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। তো নেতাজি সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দের দ্বারা এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে 2015 পরে তিনি তার যখন 17 বছর বয়স, তিনি প্রেসিডেন্সি কলেজে পড়ার সময়, তখন উনি কিন্তু রামকৃষ্ণ মিশনে গেছেন। রামকৃষ্ণ মিশনে গিয়ে বলেছেন যে আমাকে আপনি দীক্ষা দিন, আমি সন্ন্যাস নিতে চাই। তখন ওই আশ্রমে রামকৃষ্ণ আশ্রমের যে তখনকার দিনের সভাপতি ছিলেন, তিনি বললেন যে তুমি এখন ফিরে যাও, তোমার জন্য অন্য কাজ আছে। তো তিনি অ্যাকচুয়ালি মনে প্রাণে স্বামী বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত হয়ে, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে, তার চিন্তাভাবনা, কথাবার্তা, কাজকর্মের দ্বারা তিনি এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন এবং এতটাই তিনি অনুপ্রাণিতই হয়েছিলেন এবং এতটাই তিনি তাকে আদর্শ বলে মনে করেছিলেন, তিনি আর ঘরে থাকতে চাইছিলেন না। তখন বললেন যে না, তোমাকে দেশের সেবা করতে হবে, তোমাকে যাতে তুমি আরও দেশের সেবা করতে পারো সেই জন্য তোমার রাজনীতিতে অংশগ্রহণ করাটা বেশি শ্রেয় হবে। তো পরবর্তীকালে আমরা সবাই জানি যে তিনি পলিটিক্সে যোগদান করেন এবং ভারতবর্ষে আমাদের জাতীয় কংগ্রেসের তিনি সভাপতি হয়েছিলেন, দুইবার সভাপতি হয়েছিলেন। কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতি হবার পরও একমাত্র পট্টবী সীতারামাইয়াকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছিল, তাতে গান্ধীজি কিন্তু সুভাষচন্দ্র বোসের উপরে খুব বেশি খুশি হয়েছিলেন না। আমরা বলতে পারি যে খুশি কেন, বরং একটু ক্রুদ্ধই হয়েছিলেন। কিন্তু এই যে মহাত্মা গান্ধীকে ফাদার অফ নেশন বলাটা, এইটা কিন্তু সুভাষচন্দ্র বোসই মহাত্মা গান্ধীকে প্রথম বলেছিলেন যে ফাদার অফ নেশন। তাহলে আমরা রেকগনাইজ করি, আমরা রেসপেক্ট করি এখন আমাদের গুরুজনদের এবং আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী আছে এবং আমাদের যারা বড় মানুষ রয়েছেন সমাজের বা দেশের, তাদের প্রতি শ্রদ্ধা জানানো, এটা কিন্তু আমাদের বাঙালিদের বিশেষ করে এটা একটা কালচার ছিল, তখনও ছিল, এখনও আছে, যদিও এটা অনেকটা কমে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু তবুও কিন্তু এটা আছে। তো যাই হোক, স্বামী বিবেকানন্দ, আমি কদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম, উনি সর্বপ্রিয়ানন্দজি বলছেন যে স্বামী বিবেকানন্দ যখন প্রবাবলি সিঙ্গাপুরে ছিলেন, তিনি INA সারাদিন তো মিলিটারি পোশাক পরে থাকতেন, তারপরে সন্ধ্যাবেলায় কিন্তু তিনি বাড়িতে গিয়ে তার ওই ঘরে গিয়ে তিনি তার সামরিক পোশাক সেটা ছেড়ে ধুতি পাঞ্জাবি পরে তিনি কিন্তু আশ্রমে আসতেন এবং কি বিভোরভাবে তিনি আশ্রমে প্রেয়ারে অংশগ্রহণ করতেন। এইটা সর্বপ্রিয়ানন্দজি বলছেন যে এইটা কিন্তু রেকর্ডে আছে। তাহলে তিনি মনে প্রাণে স্বামীজি এবং রামকৃষ্ণ মিশনের ভক্ত ছিলেন, যদিও পরবর্তীকালে তার ধারণাটা একটু পাল্টে যায়। তিনি ঋষি অরবিন্দের দ্বারা অনেকটা প্রভাবিত হয়েছিলেন, সেটা পরবর্তীকালে। তো যাই হোক, নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের স্বাধীনতার জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন। তিনি মনে প্রাণে ভাবতেন যে
জাতীয় কংগ্রেস যেভাবে আন্দোলন করছে মডারেট গান্ধীজির নেতৃত্বে যেভাবে মডারেট ওয়েতে মানে নরমপন্থীভাবে তিনি ভাবতেন যে না এইভাবে ভারতবর্ষের স্বাধীনতা আসবে না বা আসলেও অনেক দেরি লাগবে। তিনি চাইতেন, তিনি ইয়াং ছেলে, তিনি তার রক্ত টকবক করছে, তিনি তিনি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে একদম আপ্লুত হয়ে তিনি চাইছেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ইমিডিয়েটলি চাই। তার জন্য তিনি দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে তিনি ভারতবর্ষের মুক্তির জন্য কিন্তু ঝাঁপ দিলেন। এবং পরবর্তীকালে আমরা দেখি যে ভারতবর্ষে যখন তিনি তাকে গৃহবন্দী করা হলো, তিনি কিন্তু কাবুলিওয়ালার ছদ্মবেশে এখানে আফগানিস্তান চলে গেলেন। আফগানিস্তান থেকে তিনি ট্রেনে করে চলে গেলেন রাশিয়াতে। তারপরে রাশিয়াতে ওখানটা গিয়ে তিনি চেষ্টা করছিলেন লেনিনের সাথে দেখা করার জন্য, স্ট্যালিনের সাথে দেখা করার জন্য, কিন্তু সেখানে তিনি দেখা করতে পারেননি, স্ট্যালিনের সাথে দেখা করতে পারেননি, দেখা হয়নি। তিনি বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন, পরে উপায় নেই, তাকে অক্ষশক্তির গিয়ে করতে হলো, মানে শরণাপন্ন হতে হলো। তিনি তারপরে জাপানে আসেন, তিনি জার্মানিতে যান। কিন্তু জার্মানিতে যাওয়ার পরে তিনি দেখলেন হিটলারের একটা কিন্তু হিডেন উদ্দেশ্য ছিল। তিনি চাইছিলেন মানে নেতাজি সুভাষচন্দ্র বোস যে প্রস্তাব দিলেন যে তখন নর্থ আফ্রিকায় যে সমস্ত বন্দী ছিল ভারতীয়রা, তাদেরকে দিয়ে তিনি আজাদ হিন্দ ফৌজ তিনি গঠন করবেন একটা। শোনা তিনি বললেন যে 50,000 মতন আমার একটা বাহিনী তৈরি করব আমি, এবং সেই বাহিনীকে স্বীকৃতি দিতে হবে মানে গভর্নমেন্ট ইন এক্সাইল, অর্থাৎ বিদেশে প্রতিষ্ঠিত একটা গভর্নমেন্ট, ভারত সরকার তাকে স্বীকৃতি দিতে হবে। কিন্তু উনি বললেন হ্যাঁ স্বীকৃতি দেওয়া হবে, কিন্তু নেতাজি অত্যন্ত দূরদর্শী ছিলেন, অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত জ্ঞানী মানুষ। তারপরে তো তার ইন্ডিয়ান স্পিরিচুয়ালিজম আছে তার মধ্যে, তিনি দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। তিনি বুঝতে পারলেন যে উনি চাইছেন যে হয়তো ভারতবর্ষকে আমি আজাদ হিন্দ ফৌজের মাধ্যমে গঠন করব একটা, মানে আজাদ হিন্দ ফৌজের মাধ্যমে আমি যে বাহিনীটা তৈরি করব সেই সেনাবাহিনী দিয়ে আমি হয়তো ভারতবর্ষ স্বাধীন করলাম, কিন্তু ভারতবর্ষের কর্তৃত্বটা আমার হাতে থাকবে না। সেই জন্য তিনি কী করলেন, তিনি এটা বুঝতে পেরে আস্তে আস্তে তিনি সরে আসলেন। সরে এসে তিনি তারপরে জাপানে গেলেন। সেখানে জাপানের প্রধানমন্ত্রীর সাথে তিনি কথা বলেন, এবং সেখানে তিনি দেখলেন যে হ্যাঁ এখানে তিনি যে শর্ত দিচ্ছেন সেখানে তার সাথে তিনি সহমতি পোষণ করলেন বা সহমত পোষণ করলেন। তারপরে তিনি কি করলেন না, জাপানে যে সমস্ত ওই ভারতীয়রা জাপানের অধিকৃত অঞ্চলে যে সমস্ত ইংল্যান্ডের বা অর্থাৎ ইংরেজদের সেনাদল যারা ভারতবর্ষ থেকে গেছিল, ভারতীয় সেনারা, তাদেরকে দিয়ে তিনি প্রস্তাব করলেন যে আমি একবার দেখতে চাই ওদের। তা জাপানের সরকার বললেন যে ঠিক আছে। তো ওরা যে ক্যাম্পে ছিল সেই ক্যাম্পে তিনি আসলেন, তিনি দেখলেন, তারপরে তিনি আস্তে আস্তে দেখলেন যে হ্যাঁ এদের দিয়ে আমি করতে পারবো। এবং তারপরে তিনি বললেন যে তুমি যদি সেনাবাহিনী তৈরি করো তাহলে তুমি যদি ভারতবর্ষ, কারণ তখন জাপান আর ইংল্যান্ড তো একদম, ইংল্যান্ড আমেরিকা তারা তো একদম মানে চরম বিরোধী শক্তি। তো সেই জন্য তিনি চাইলেন যে মানে ভারতবর্ষের শত্রু হচ্ছে ইংল্যান্ড, ঠিক তেমনিভাবে জাপানও হচ্ছে জাপানের শত্রু কিন্তু ইংল্যান্ড। তো সেই জন্য ওরা চাইলেন যে মানে একজনের মানে দুজনেরই শত্রু কিন্তু ওই ইংল্যান্ড। তো সেই জন্যে জাপান সম্মতি দিল। জাপান বলল ঠিক আছে। তারপরে তুমি জাপানের অধিকৃত তখন সিঙ্গাপুরে যাও, সিঙ্গাপুরে গিয়ে তুমি তার সৈন্যবাহিনী তৈরি করো। সেখানে গিয়ে তিনি দেখলেন তখন রাসবিহারী বোসের সাথে কিন্তু ক্যাপ্টেন মোহন সিংয়ের একটা দ্বন্দ্ব চলছে, এবং অনেকেই তখন আজাদ হিন্দ ফৌজ থেকে, আজাদ হিন্দ ফৌজ আগে তৈরি হয়ে গেছিলো, আজাদ হিন্দ ফৌজের তখন একটা দ্বন্দ্ব চলছিল রাসবিহারী বোসের সাথে। তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোস কথা বলে দেখেন যে হ্যাঁ তাহলে এখানে একটা বাহিনী গঠন করা যাবে। এবং তিনি স্বাভাবিক নেতাজির সুন্দর চেহারা, তার অত্যন্ত জ্ঞান, তার প্রজ্ঞা এবং তার যে দ্যুতি, সেই দেখে সেনাবাহিনী এবং তার মানে জ্ঞানের দ্বারা আকৃষ্ট হয়ে ওখানকার আজাদ হিন্দ বাহিনীর ভারতীয় সেনারা কিন্তু তার নেতৃত্ব মেনে নিল, এবং তার সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে ওই
সিঙ্গাপুরেই কিন্তু তিনি একটি সরকার গঠন করলেন INA। তো আজাদ হিন্দ ফৌজ গঠন করার পরে তারা কিন্তু, এবং জাপান বলল যে হ্যাঁ সহযোগিতা করব, আমি সমস্ত রকমের লজিস্টিক সাহায্য করব, এবং জাপান সহযোগিতাও করলো। তো সেই তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোস সিঙ্গাপুর থেকে ধীরে ধীরে তিনি ভারতবর্ষের দিকে এগোলেন। তার লক্ষ্য ছিল, তিনি বললেন যে দিল্লি চলো, তার লক্ষ্য ছিল দিল্লি। এবং তারপরে তিনি ওখানে সেনাবাহিনী এবং সাধারণ মানুষদের উদ্দেশ্য বললেন যে গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম, তাহলে আমাকে তোমরা রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, মিন্স পার্টিসিপেট ইন দিস মুভমেন্ট, and if needed or if required, you may have to be a martyr, or you may have to dedicate your life for the freedom of Mother India. তিনি তারপরে কি করলেন, তিনি তারপরে এখানে কোহিমায় চলে আসলেন, মণিপুর আসলেন, কোহিমা নাগাল্যান্ড পর্যন্ত আসলেন। তিনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দুটো দ্বীপ তিনি, আমরা সবাই জানি যে তিনি ওই দুটো দ্বীপে যে ইংরেজরা ছিল তাদেরকে পরাজিত করলো, এবং সেখানেও একটা স্বাধীন ভারত সরকার গঠন করলো, একটা সরকার গঠন করলো। সেই সরকারের কিন্তু কয়েন ছিল, সেই সরকারের একটা সেনাবাহিনী ছিল, সেই সরকারের একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ছিল। তো এরকম করে তিনি আরও এগোবেন, কিন্তু হঠাৎ করে পরিস্থিতি খারাপ হয়ে যায়, ওয়েদার খারাপ হয়, বৃষ্টি নামে, এক জায়গা থেকে আরেক জায়গায় তিনি রসদ পাঠাতে পারছেন না, সৈন্যবাহিনী পাঠাতে পারছেন না, অত্যন্ত সমস্যার মধ্যে সৈন্যবাহিনী শেষ পর্যন্ত লড়াই করেও পারল না ধরে রাখতে। তো ভারতবর্ষ তখন পিছিয়ে গেল। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন সেখানে, মানে স্বাধীনতা ভারতবর্ষের স্বাধীনতা, যে স্বাধীনতাটা শুরু হয়েছিল ভারতবর্ষের নর্থ ইস্ট দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে, সেইটা 1943তেই সেটা হয়ে গেল, পেয়েছিলাম আমরা, কিন্তু আমরা ওটাকে ধরে রাখতে পারলাম না। যাই হোক, নেতাজি সুভাষচন্দ্রের অবদান স্বাধীনতা সংগ্রামে এতটাই যে ওইটা একটা বই আছে, সেই বইতে জিডি বক্সি উনি লিখছেন যে ক্লিমেন্ট এটলি একবার আমাদের এখানে আমাদের ভারতবর্ষে এসেছিলেন। তো ভারতবর্ষে এসে উনি কলকাতাতে মিস্টার চক্রবর্তী ছিলেন, চিফ জাস্টিস অফ ওয়েস্ট বেঙ্গল। তো বেঙ্গলের চিফ জাস্টিসের সাথে তিনি যখন সাক্ষাৎ করেন ক্লিমেন্ট এটলি, তখন মিস্টার চক্রবর্তী জিজ্ঞেস করেছিলেন যে রাজভবনে, আমাদের কলকাতার রাজভবনে তিনি জিজ্ঞেস করেছিলেন যে হুজ কন্ট্রিবিউশন ইজ মোর ইন ফ্রিডম মুভমেন্ট অ্যান্ড why or which compelled you to leave India. তো বললো যে what was the contribution of Gandhi, and then he said that he বলছে যে he rounded his tongue, মুখটা গোল করে ঘুরিয়ে তিনি বললেন minimal, MINIMAL, it means that এবং বললেন যে it was নেতাজি, it was সুভাষ বোস who started the foundation of the British government in India. That's why we had to, or we compelled to give independence to Indians. Clement Attlee কিন্তু 1946 to 51 পর্যন্ত ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন, ক্লেমেন্ট রিচার্ড এটলি। তো এই আমরা এখান থেকে বুঝতে পারি যে নেতাজির অবদান অনেক বেশি ভারতের স্বাধীনতা আন্দোলনে, সকলের অবদান রয়েছে। আমাদের জওহরলাল নেহরুর অত্যন্ত রয়েছে, কন্ট্রিবিউশন রয়েছে, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের, গান্ধীজির অবদান তো অনস্বীকার্য। এরকমভাবে শত সহস্র স্বাধীনতা আন্দোলনকারীদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা লাভ করেছি। আমরা এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। আমাদের এই স্বাধীনতাকে যেরকম একটা উন্নত ভারতবর্ষের স্বপ্ন দেখেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস, সেই স্বাধীনতাকে যেন আমরা ধরে রাখতে পারি এবং ক্রমশ এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের ভারতবর্ষের বর্তমান সরকার যেভাবে ভারতবর্ষের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, ভারতবর্ষ যেভাবে চারিদিকে বিশ্বগুরুর মর্যাদায় উন্নীত হচ্ছে, ভারতবর্ষের যে ইকোনমি যেভাবে বাড়ছে, ভারতবর্ষের কৃষি, ভারতবর্ষের অর্থ ব্যবস্থা, ভারতবর্ষের সামরিক ব্যবস্থা, ভারতবর্ষের চন্দ্রায়ন, ভারতবর্ষের যে মহাকাশ অভিযান এবং ভারতবর্ষের বিজ্ঞান এবং প্রযুক্তিতে যে অগ্রগতি, এই দেখে আমরা অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত। আমাদের বর্ডার আজ সিকিউরড, আমাদের বর্ডারগুলি আজকে সিকিউরড রয়েছে আমাদের ভারতবর্ষে। এখন সেই পভার্টি নেই আমাদের ভারতবর্ষে, সেই হীনমন্যতা নেই আমাদের ভারতবর্ষে। এখন গর্বের সাথে যে যেখানেই থাকুক না কেন, সে সেখানে থেকে ভারত
ভারতবাসী হিসাবে গর্ব অনুভব করছে এবং আমরাও ভারতবাসী হিসাবে গর্ব অনুভব করি। এই কটাই কথা বলেই আজকে আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য অর্পণ সমাপ্ত করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।